স্বাগত সকলকে স্টোরি ম্যানিয়াতে। এখন আপনি শুনছেন জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দৃষ্টিপ্রদীপ এর ৫৫তম পর্ব। দাদার মৃত্যুর মাস তিনেক পরে বাতাসার কারখানার কুণ্ডুমশাই হঠাৎ মারা গেলেন। এতে আমাকে বিপদে পড়তে হলো। কুণ্ডুমশাইয়ের প্রথম পক্ষের ছেলেরা এসে কারখানা ও বাড়িঘর দখল করলে। কুণ্ডুমশাইয়ের তৃতীয় পক্ষের স্ত্রীকে নিতান্ত ভালো মানুষ পেয়ে মিষ্টি কথায় ভুলিয়ে তার হাতের ১,০০০ নগদ টাকা বার করে নিলে। টাকাগুলো হাতে না আসা পর্যন্ত ছেলেরা বউয়েরা সৎ শাশুড়িকে খুব সেবা যত্ন করেছিল। টাকা হস্তগত হওয়ার পর ক্রমে ক্রমে তাদের মূর্তি গেল বদলে। যা দুর্দশা তার শুরু করলে ওরা বাড়ির চাকরানের মতো খাটতে লাগলো। গালমন্দ দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি একদিন গোপনে বললাম, মাসিমা, পঞ্চুকে ডাকঘরের পাসবই দিও না, বা কোনো সই চাইলেও দিও না। তুমি এত বোকা কেন তাই ভাবি। আগের টাকাগুলো ওদের হাতে দিয়ে বসলেই বা কি বুঝে। ডাকঘরের পাসবইয়ের জন্য পঞ্চু অনেক পীড়াপিড়ি করছিল। শেষ পর্যন্ত হয়তো মাসিমা দিয়েই দিত। আমি সেখানা নিজের কাছে এনে রাখলাম গোপনে। কত টাকা ডাকঘরে আছে না জানতে পেরে পঞ্চু আরও ক্ষেপে উঠল। বেচারির দুর্দশার এক শেষ করে তুললে। কুণ্ডমশাইয়ের স্ত্রীর বড় স্বাদ ছিল, সব ছেলেরা তাকে মা বলে ডাকে। সে স্বাদ তারা ভালো করেই মেটালে। একদিন আমার চোখের সামনে সৎমাকে ঝগড়া করে খিড়কি দৌড় দিয়ে বাড়ির বার করে দিলে। আমি মাসিমাকে নিজের বাড়িতে নিয়ে এলাম। চিঠি লিখে তার এক দূরসম্পর্কের ভাইকে আনালাম। সে এসে মাসিমাকে নিয়ে গেল। আমার অসাক্ষাতে মাসিমা আবার বৌদিদির হাতে একখানা ১০০ টাকার নোট গুজে দিয়ে বলে গেল যাবার সময়, জিতু মাসিমা বলেছিল আমি তিলির মেয়ে, কিন্তু বেঁচে থাক সে ছেলের কাজ করেছে। আমার জন্যই তার কারখানার চাকরিটা গেল। যতদিন অন্য কিছু না হয় হেঁটে চালিয়ে নিও বৌমা। আমি দিচ্ছি, এতে কিছু মনে করো না। আমার ৩ কুলে কেউ নেই। নিতুর বউর হাতে দিয়ে যদি সুখ পাই, তা থেকে আমায় নিরাশ করো না। পঞ্চু কারখানা থেকে আমায় ছাড়িয়ে দিলেও আমি আরেকটা দোকানে চাকরি পেলাম সে মাসেই। সৎমায়ের সঙ্গে ওরকম ব্যবহার করার দরুন কালীগঞ্জের কেউই ওদের ওপর সন্তুষ্ট ছিল না। মাসিমায়ের অমায়িক ব্যবহারে সবাই তাকে ভালোবাসত। তবে পঞ্চু ওদের টাকার জোর ছিল, সব মানিয়ে গেল। ইতিমধ্যে একদিন সীতার শ্বশুরবাড়ি গেলাম সীতাকে দেখতে। দাদা মারা যাওয়ার পরে ওর সঙ্গে আমার দেখা হয়নি, কারণ একবেলার জন্যেও ওরা সীতাকে পাঠাতে রাজি হয়নি। সীতা দাদার নাম করে অনেক চোখের জল ফেলল। দাদার সঙ্গে ওর শেষ দেখা মায়ের মৃত্যুর সময়। তারপর আমার নিজের কথা অনেক জিজ্ঞেস করলে। সন্ধ্যাবেলায় ও রান্নাঘরে বসে রাঁধছিল। আমি কাছে গিয়ে বসে গল্প করছিলাম। ওর শ্বশুরবাড়ির অবস্থা ভালো না। বসত বাড়িটা বেশ বড়ই, কিন্তু বাস করবার উপযুক্ত কুঠুরি মাত্র ৪টি। তাদেরও নিতান্ত জীর্ণ অবস্থা। চুনবালি খসা দেয়াল, কার্নিশের ফাটলে বট অশ্বত্থের গাছ। রান্নাঘরের একদিকে ভাঙা দেয়াল বাঁশের চাষ দিয়ে বন্ধ। কার্তিক মাসের হিম তাতে আটকাচ্ছে না। সীতার বড় যা ওদিকে আর একটা উনুনে মাটির খুলিতে টাটকা খেজুরের রস জাল দিচ্ছিলেন। তিনি বললেন, যা হবার তা হয়ে গেছে ভাই, এইবার তুমি একটা বিয়ে করো দিকি। এই গায়েই বারজ্যোদের বাড়িতে ভালো মেয়ে আছে, যদি মত দাও তো কালই মেয়ে দেখিয়ে দেই। সীতা চুপ করে রইল। আমি বললাম, একটা সংসার ঘাড়ে পড়েছে, তাই অতি কষ্টে চালাই। আবার একটা সংসার চালাবো কোথা থেকে দিদি? সীতা বললে, বিয়ে আর কাউকে করতে বলিনি মেজদা। এই অবস্থায় বড়দারও বিয়ে করা উচিত হয়নি, তোমারও হবে না। তার চেয়ে তুমি সন্ন্যাসী হয়ে বেড়াচ্ছিলে, ঢের ভালো করছিলে। আচ্ছা মেজদা, তুমি নাকি খুব ধার্মিক হয়ে উঠেছ সবাই বলে। আমি হেসে বললাম, অপরের কথা
বিশ্বাস করিস নাকি তুই? পাগল, ধার্মিক হলেই ওনো। আমি কি ছিলাম না ছিলাম তুই তো সব জানিস সীতা। আমার ধাতে ধার্মিক হওয়া সয় না। তবে আমার জীবনে আর একটা কথা তুই জানিস নে, তোকে বলি শোন। ওদের মালতীর কথা বললুম, দুইজনেই এক মনে শুনলে। ওর বড় যা বললে, এই তো ভাই, মনের মতো মানুষ তো পেয়েছিলে, ওরকম ছেড়ে এলে কেন? আমি বললাম, একতরফা, তাতে দুঃখই বাড়ে, আনন্দ পাওয়া যায় না। সীতা, সব তো শুনলি, তোর কি মনে হয়? সীতা মুখ টিপে হেসে বললে, একতরফা বলে মনে হয় না। তোমার সঙ্গে অত মিশতো না তাহলে, বা তোমার সঙ্গে কোথাও যেত না। একটু চুপ করে থেকে বললে, তুমি আর একবার সেখানে যাও। আমি ঠিক বলছি, তুমি চলে আসবার পরই সে বুঝতে পেরেছে তার আখড়া নিয়ে থাকা ফাঁকা কাজ। ছেলে মানুষ, নিজের মন বুঝতে দেরি হয়। এইবার একবার যাও, গিয়ে তাকে নিয়ে এসো তো। সে তার নিজের কথা বিশেষ কিছু বলে না, কিন্তু ওর ওই শান্ত মৌনতার মধ্যে ওর জীবনের ট্র্যাজেডি লেখা রয়েছে। ওর স্বামী সত্যিই অপদার্থ, সংসারে যথেষ্ট দারিদ্র, কখনো বাড়ি থেকে বেরিয়ে 2 পয়সা আনবার চেষ্টা করবে না। এক ধরনের নিষ্কর্মা লোকেরা মনের আলস্য ও দুর্বলতার প্রসূত ভয় থেকে পূজা আর্চার প্রতি অনুরক্ত হয়ে পড়ে। সীতার স্বামীও তাই। সকালে উঠে ফুল তুলে পূজা করবে, স্নানের সময় ভুল সংস্কৃতে স্তবপাঠ করবে, সব বিষয়ে বিধান দেবে, উপদেশ দেবে। একটু আদা চা খেতে চাইলাম, সীতাকে বারণ করে বলে দিলে, রবিবারে আদা খেতে নেই। দুপুরে খেয়ে উঠেই বিছানায় গিয়ে শোবে, বিকেল 4টা পর্যন্ত ঘুমোবে। এত ঘুমোতেও পারে, আর এদিকে আবার 9টা বাজতে না বাজতেই রাত্রে বিছানা নেবে। সীতা বই পড়ে বলে তাকে যথেষ্ট অপমান সহ্য করতে হয়। বই পড়লে মেয়েরা কুলটা হয়, শাস্ত্রে নাকি লেখা আছে। দেখলাম লোকটা অত্যন্ত মূর্খও বটে। কথায় কথায় আমার মুখে একবার যীশু খ্রিস্টের নাম শুনে নিতান্ত অসহিষ্ণু ও অভদ্রভাবে বলে উঠল, ওসব লেজ ঠাকুর দেবতার নাম করো না এখানে, এটা হিন্দু বাড়ি, ওসব নাম এখানে চলবে না। সীতার মুখের দিকে চেয়ে চুপ করে রইলাম, নইলে এ কথার পর আমি আর হে বাড়ির জল স্পর্শ করতাম না। সীতা ওবেলা পায়েস পিঠে খাওয়াবার আয়োজন করেছে আমি জানি। তার আদরকে প্রত্যাখ্যান করতে কিছুতেই মন সরল না। আমি রাগ করে চলে গেলে ওর বুকে বড় বিঁধবে। ওকে একেবারেই আমরা জলে ভাসিয়ে দিয়েছি সবাই মিলে। সীতা একটা অনুযোগের কথা উচ্চারণও করল না, কারোর বিরুদ্ধেই না। বৌদিদিকে বসে বসে একখানা লম্বা চিঠি লিখলে, আসবার সময় আমার হাতে দিয়ে বললে, আমায় পাঠাবে না কালীগঞ্জে। তুমি মিছে বলে কেন মুখ নষ্ট করবে মেজদা, দরকার নেই। তারপর জল ভরা হাসি হাসি চোখে বললে, আবার কবে আসবে? ভুলে থেকো না মেজদা, শিগগিরই আবার এসো। পথে আসতে আসতে দুপুরের রোদে একটা গাছের ছায়ায় বসে ওর কথাই ভাবতে লাগলুম। ওমপ্লাঙ্গের মিশন বাড়ির কথা মনে পড়ল। মেমেরা সীতাকে কত কি ছুঁচের কাজ, উল বোনার কাজ শিখিয়েছিল যত্ন করে। কার্ট রোডের ধারে নদী খাতের মধ্যে বসে আমি আর সীতা কত ভবিষ্যতের উজ্জ্বল ছবি এঁকেছি। ছেলে মানুষই মনে, কোথায় কি হয়ে গেল সব। মেয়েরাই ধরা পড়ে বেশি, জগতের দুঃখের বোঝা ওদেরকেই বইতে হয় বেশি করে। সীতার দশা যখনই ভাবি তখনই আমার মনে হয়, মনটাতে আমার খুব কষ্ট হয়েছে সীতার স্বামীর একটা কথায়। সে আমায় লক্ষ্য করে একটা শ্লোক বললে কাল রাত্রে। তার ভাবার্থ এই, গাছে অনেক লাউ ফলে, কোনো লাউয়ের খোলে কৃষ্ণ নাম গাইবার একতারা হয়, কোনো লাউ আবার বাবুর্চি রাধে গোমাংসের সঙ্গে। তার বলবার উদ্দেশ্য, আমি হচ্ছি শেষোক্ত শ্রেণীর লাউ, কেননা আমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের আচার মানি নে, দেবদেবীর পূজা আর্চা করি নে ওর মতো। ওইসব কারণেও আমাকে অত্যন্ত কৃপার চোখে দেখে বুঝলাম,
এবং বোধহয় নিজেকে মনে মনে হরিনামের একতারা বলেই ভাবে। ভাবুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তার মতের সঙ্গে মিল না হলেই সে যদি আমাকে ঘৃণা করে, তবে আমি অত্যন্ত নাচার। কোন অপরাধে আমি বাবুর্চির হাতের লাউ? ছেলেবেলায় হিমালয়ের ওক পাইন বনে তাপস্য স্তব্ধ কাঞ্চনজঙ্ঘার মূর্তিতে ভগবানের অন্য রূপ দেখেছিলাম, তাই রাঢ়দেশের নির্জন মাঠের মধ্যে সন্ধ্যায় সেবার সেই এক অপরূপ দেবতার ছবি মনে এঁকে গিয়েছে, তাই সেই অজানা নামহীন দেবতাকে উদ্দেশ্য করে বলি, যে যা বলে বলুক, আমি আচার মানি নে, অনুষ্ঠান মানি নে, সম্প্রদায় মানি নে, কোনো সাম্প্রদায়িক ধর্মমত মানি নে, গোঁড়ামি মানি নে। আমি আপনাকে মানি, আপনাকে ভালোবাসি, আপনার এই বননীল দিগন্তের রূপকে ভালোবাসি, বিশ্বের এই পথিক রূপকে ভালোবাসি। আমার এই চোখ, এই মন জন্মান্তরেও এই রকম রেখে দেবেন। কখনো যেন ছোট করে আপনাকে না দেখতে শিখি, আর আমার উপাসনার মন্দির এই মুক্ত আকাশের তলায় যেন চিরযুগ অটুট থাকে। এই ধর্মই আমার ভালো। বাড়ি ফিরে দেখি বৌদি অত্যন্ত অসুখে পড়েছে। মহাবিপদে পড়ে গেলাম, কারোর সাহায্য পাইনি। ছেলেমেয়েরা ছোট ছোট, দাদার বড় মেয়েটি 8 বছরের হলো, সে সমস্ত কাজ করে। আমি রাঁধি, আবার বৌদিদির সেবা শুশ্রূষা করি। রোগিণীর ঠিকমতো সেবা পুরুষের দ্বারা সম্ভব নয়, তবুও আমি আর খুকিতে মিলে যতটা পারি করি। বৌদিদির অসুখ দিন দিন বেড়ে উঠতে লাগলো। সংসারে বিশৃঙ্খলার এক শেষ। বৌদিদি অচৈতন্য হয়ে বিছানায় শুয়ে, ছেলেমেয়েরা যা খুশি তাই করছে। ঘরের জিনিসপত্র ভাঙছে, ফেলছে, ছড়াচ্ছে। এখানে নোংরা, ওখানে অপরিষ্কার। কোন জিনিস কোথায় থাকে কেউ বলতে পারে না। হঠাৎ অসময়ে আবিষ্কার করি ঘরায় খাবার জল নেই, কি লণ্ঠন জ্বালাবার তেল নেই। বাজার নিকটে নয়, অন্তত 1.5 মাইল দূরে, এবং বাজারে যেতে হবে আমাকেই। সুতরাং বেশ বোঝা যাবে অসময়ে এসব পরিষ্কারের অর্থ কী। প্রায় 1 মাস এভাবেই কাটল। এই 1 মাসের কথা ভাবলে আমার ভয় হয়। আমি জানতুম না কখনো যে জগতে এত দুঃখ আছে, বা সংসারের দায়িত্ব এত বেশি। রাত দিন কখন কাটে ভুলে গেলাম। দিন বার তারিখের হিসাব হারিয়ে ফেলছিলুম। কলের পুতুলের মতো ডাক্তারের কাছে যাই, রোগীর সেবা করি, চাকরি করি, ছেলে মেয়েদের দেখাশোনা করি। এই দুঃসময়ে দাদার 8 বছরের মেয়েটা আমাকে অদ্ভুত সাহায্য করলে। সে নিজে রাঁধে, মায়ের পথ্য তৈয়ারি করে, মায়ের কাছে বসে থাকে। আমি যখন কাজে বেরিয়ে যাই, ওকে বলে যাই ঠিক সময় ওষুধ খাওয়াতে, কি পথ্য দিতে। মেজাজ আমার কোনো রকম খারাপ হয়ে গিয়েছিল বোধহয়। একদিন কোথা থেকে এসে দেখি রোগিণীর সামনে ওষুধের গ্লাসে ওষুধ রয়েছে। খুকিকে বলে গিয়েছি খাওয়াতে, কিন্তু সে ওষুধ গ্লাসে ঢেলে মায়ের পাশে রেখে দিয়ে কোথায় চলে গিয়েছে। হঠাৎ দেখে রাগে আমার আপাদমস্তক জ্বলে উঠল। আর ঠিক সেই সময় খুকি আঁচলে কি যেন বেঁধে নিয়ে ঘরের মধ্যে ঢুকল। আমি রুক্ষ সুরে বললাম, খুকি, এদিকে এসো। আমার গলার সুর শুনে খুকির মুখ শুকিয়ে গেল ভয়ে। সে ভয়ে ভয়ে 2-1 পা এগিয়ে আসতে লাগলো, বারবার আমার চোখের দিকে চোখ রেখে। আমি বললাম, তোর মাকে ওষুধ খাওয়াসনি কেন? কোথায় বেরিয়েছিলি বাড়ি থেকে? সে কোনো জবাব দিতে পারল না। ভয়ে নীলবর্ণ হয়ে আমার মুখের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ কি যে রাগ হলো চণ্ডালের মতো, তাকে পাথরের বাট দিয়ে আথালি পাথালি মারতে লাগলাম। প্রথমে ভয়ে মার খেয়েও সে কিছু বললে না। তার পায়ে আমার মায়ের বহর দেখে সে ভয়ে কেঁদে উঠে বলল, ও কাকাবাবু, আপনার পায়ে পড়ি, আমায় আর মারবেন না, আর কখনো এমন করব না। তার হাতের মুঠো আলগা হয়ে আঁচলের প্রান্ত থেকে 2টো মুড়ি পড়ে গেল মেঝেতে।
সে মুড়ি কিনতে গিয়েছিল 1 পয়সার, খিদে পেয়েছিল বলে। ভয়ে তাও যেন মনে হচ্ছে কি অপরাধী সে করে ফেলেছে। আমার জ্ঞান হঠাৎ ফিরে এলো। মুড়ি কটা মেঝেতে পড়ে যাওয়ার ওই দৃশ্যে বোধ হয়। নিজেকে সামলে নিয়ে ঘর থেকে বার হয়ে গেলাম। সমস্ত দিন ভাবলাম, ছি, এ কি করে বসলাম। 8 বছরের কচি মেয়েটা সারা দিন ধরে খাচ্ছে, 1 পয়সার মুড়ি কিনতে গিয়ে, আর তাকে অমনি করে নির্মমভাবে প্রহার করলাম কোন প্রাণে। জীবনে কত লোকের কত বিচার করেছি, তাদের দোষ গুণের জন্যে। দেখলাম কাউকে বিচার করা চলে না। কোন অবস্থার মধ্যে পড়ে কে কি করে সে কথা কি কেউ বুঝে দেখে? বৌদিদির অসুখ ক্রমেই অত্যন্ত বেড়ে উঠল। দিন দিন বিছানার সাথে মিশে যেতে দেখে ভয়ে আমার প্রাণ উড়ে যাচ্ছে। এদিকে এক মহা দুশ্চিন্তা এসে জুটল। যদি বৌদিদি নাই বা বাঁচে, এই ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কি করব? বিশেষ করে খোলের মেয়েটাকে নিয়ে কি করি? ছোট্ট খুকি, মোটেই 10 মাসের, কি সুন্দর গড়ন মুখ, কি চমৎকার মিষ্টি হাসি। এই 1.5 মাসে তার অযত্নের এক শেষ হচ্ছে। উঠোনের নারকেল তলার চটের থলে পেতে তাকে রোদ্দুরে শুইয়ে রাখা হয়। বড় খুকি সবসময় তাকে দেখতে পারে না, কাঁদলে দেখবার লোক নেই। মাতৃস্তন বন্ধ এই 1.5 মাস। হরলিক্স খাইয়ে অতি কষ্টে চলছে। রাত্রে আমার পাশে তাকে শুইয়ে রাখি। মাঝরাতে উঠে এমন কান্না শুরু করে মাঝে মাঝে, ঘুমের ঘরে উঠে তাকে চাপড়ে চাপড়ে ঘুম পাড়াই। বড় খুকিকে আর উঠাই নেই। রাত্রে তো প্রায়ই ঘুম হয় না। রোগীর দেখাশোনা করতেই রাত কাটে। মাঝে মাঝে একটু ঘুমিয়ে পড়ি। পাড়ায় এত বৌঝি আছে দেখে বিস্মিত হয়ে গেলাম। কেউ কোনোদিন বলে না খুকিকে নিয়ে গিয়ে একবার মায়ের দুধ দেই। আমি একা কত দিকে যাব? তাছাড়া আমার হাতের পয়সাও ফুরিয়েছে। এই 1.5 মাসের মধ্যে সংসারের রূপ একেবারে বদলে গিয়েছে আমার চোখে। আমি ক্রমেই আবিষ্কার করলাম, মানুষ মানুষকে বিনা স্বার্থে কখনো সাহায্য করে না। আমি দরিদ্র, আমার কাছে কারুর কোনো স্বার্থের প্রত্যাশা নেই। কাজেই আমার বিপদে কেউ উঁকি মেরেও দেখতে এলো না। না আসুক। কিন্তু কোলের খুকিটাকে নিয়ে যে বড় মুশকিলে পড়ে গেলাম। ও দিন দিন আমার চোখের সামনে রোগা হয়ে যাচ্ছে। ওর অমন কাঁচা সোনার রঙের ননি পুতুলের মতো খুদে দেহটাকে যেন কালি মেরে দিচ্ছে দিনে দিনে। কি করব ভেবে পাইনি। আমি একেবারেই নিরুপায়। স্তন্য দুগ্ধ আমি ওকে দিতে তো পারিনি, কিন্তু এর মধ্যে আবার মুশকিল হলো এই যে স্তন্য দুধ তো দূরের কথা, গরুর দুধও গ্রামে পাওয়া দুষ্কর হয়ে উঠল। গোয়ালারা ছানা তৈরি করে কলকাতায় চালান দেয়, দুধ কেউ বিক্রি করে না। একজন গোয়ালার বাড়িতে দুধের বন্দোবস্ত করলাম। সে বেলা 12টা-1টার এদিকে দুধ দিত না। খুকি খিদেতে ছটফট করত, কিন্তু চুপ করে থাকতো, একটুও কাঁদতো না। আমার বুড়ো আঙুলটা ধরে তার মুখের কাছে সে সময় ধরলেই সে কচি অসহায় হাত দুটো দিয়ে আমার আঙুলটা ধরে তার মুখের মধ্যে পুরে নিয়ে ব্যগ্র ক্ষুধার্তভাবে চুষত। তা থেকেই বুঝতাম মাতৃস্তন্যবঞ্চিত এই হতভাগ্য শিশুর স্তন্য ক্ষুধার পরিমাণ। ওকে কেউ দেখতে পারে না। 2-1টি পাড়ার মেয়ে যারা বেড়াতে আসতো, তারা ওকে দেখে নানা রকম মন্তব্য করত। ওর অপরাধ এই যে ওর জন্মাতেই ওর বাবা মারা গেল, ওর মা শক্ত অসুখে পড়ল। খুকির একটা অভ্যাস, যখন তখন হাসা। কেউ দেখুক আর নাই দেখুক, সে আপন মনে ঘরের আড়ার দিকে চেয়ে ফিক করে একগাল হাসবে। তার সে ক্ষুধাশীর্ণ মুখের পবিত্র সুন্দর হাসি কতবার দেখেছি, কিন্তু সবাই বলতো, আহা কি হাসি, আর হাসতে হবে না, কে তোমার হাসি দেখছে। উঠোনের নারকেল তলার চট পেতে রোদ্রে তাকে শুইয়ে রাখা হয়েছে। কত দিন দেখেছি নীলাকাশের দিকে চোখ দুটি তুলে সে আপন মনে অবোধ হাসি হাসছে।
সে অকারণ অপার্থিব হাসি কি অপূর্ব অর্থহীন খুশিতে ভরা। ছোট্ট দেহটি দিন দিন হাড়সার হয়ে যাচ্ছে, অমন সোনার রং কালো হয়ে গেল। তবু ওর মুখে সেই হাসি দেখেছি মাঝে মাঝে। কেন হাসে, কি দেখে হাসে, কে বলবে? একদিন রাত্রে ঘুম ভেঙে দেখি ও খুব চেঁচিয়ে কাঁদছে। মাথা চাপড়াতে চাপড়াতে আবার ঘুমিয়ে পড়তো। বড় খুকিকে বলতাম, একটু দুধ দে তো গরম করে, হয়তো খিদেই কাঁদছে। সব দিন আবার রাত্রে দুধ থাকতো না। সেদিন আঙুল চুষিয়ে অনেক কষ্টে ঘুম পাড়াতে হতো। একদিন সকালে ওর কান্না দেখে আর থাকতে পারলাম না। রোগীর সেবা ফেলে 2 ক্রোশ তফাতের একটি গ্রাম থেকে নগদ পয়সা দিয়ে আজশের দুধ জোগাড় করে নিয়ে এসে ওকে খাওয়ালুম। গোয়ালাকে কত খোশামত করেও বেলা 12টার আগে কিছুতেই দুধ দোয়ানো গেল না। মানুষ যদি বিবেচনাহীন হয়, নির্বোধ হয়, তবে বাইরে থেকে তাকে পশুর চেয়েও নিষ্ঠুর মনে করা দোষের নয়। যখন খুকির দুধের জন্যে আমি সারা গ্রামখানায় প্রত্যেক গোয়ালা বাড়ির খুঁজে বেরিয়েছি, যদি সকালের দিকে কেউ একটু দুধ দিতে পারে, যে বলেছে হয়তো ওখানে গেলে পাওয়া যাবে, সেখানেই ছুটে গিয়েছি। আগাম টাকা দিতে চেয়েছি, কিন্তু প্রতিবারই বিফল হয়ে ফিরে এসেছি। সে সময় ঠিক আমার বাড়ির পাশেই সুরপতি মুখার্জির বাড়িতে 1.5 সের করে দুধ হতো। সুরপতি সস্ত্রীক বিদেশ থাকতেন, বাড়িতে থাকতেন তার বিধবা ভাজ আর একমাত্র বিধবা মেয়ে। এদের অবস্থাও ভালো, দোতলা কোঠা বাড়ি, 6-7টা গরু, জমিজামা, ধান ভরা গোলা। সকালে মায়ে ঝিয়ে চা খাবার জন্যে দুধ দেয়া হতো। মেয়েটা নিজেই গায়ে দুইতে জানে। সকালে 8 সের দুধ হয়, দুপুরে বাকি 1 সের। ওরা জানে দুধের জন্যে খুকির কি কষ্ট যাচ্ছে। তাদের সঙ্গে আমার এ সম্বন্ধে কথাও হয়েছে অনেকবার। আমায় অনেকবার পৌরা মহিলাটি জিজ্ঞাসাও করেছিল আমি দুধের কোনো সুবিধে করতে পারলাম কি না। 2-4 দিন সকালে ডেকে আমায় চাও খাইয়েছেন, কিন্তু কখনো বলেনি এই দুধটুকু নিয়ে গিয়ে খুকিকে খাওয়া ততক্ষণ। আমিও কখনো তাদের বলিনি এ নিয়ে। প্রথমত আমার বাধো বাধো ঠেকেছে, দ্বিতীয়ত আমার মনে হয়েছে এরা সব জেনেও যখন নিজে থেকে দুধের কথা বলেনি, তখন আমি বললেও এরা ছলছুতো তুলে দুধ দেবে না। তবুও আমি এদের নিষ্ঠুর বা স্বার্থপর ভাবতে পারিনি। বিবেচনাহীনতা ও কল্পনা শক্তির অভাব এদের এরকম করে তুলেছে। কতবার ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছি, ওর কষ্ট আমি আর দেখতে পারিনি, আপনি ওকে একটু দুধ দিন। ওর মুখের সেই অবোধ উল্লাসের হাসি প্রতিবার ছুরির মতো আমার বুকে বিঁধেছে। কতবার মনে মনে ভেবেছি, আমি যদি দেশের ডিটেক্টর হতাম, তবে আইন করে দিতাম শিশুদের দুধ না দিয়ে কেউ আর কোনো কাজে দুধকে লাগাতে পারবে না। কতবার ভেবেছি, বৌদিদি যদি না বাঁচে, এই কচি শিশুকে আমি কি করে মানুষ করব। স্তন্য দুধ একে কেউ দেবে না, বিলিয়ে দিলেও মেয়ে সন্তান কেউ নিতে চাইবে না, নিতান্ত নিচু জাত ছাড়া। আধঘরাতে থাকতে ছোটবেলায় এরকম একটা ব্যাপার শুনেছিলাম। গ্রামের শশীপদ ভট্টাচার্যের কেউ ছিল না, এদিকে শিশু দুটিই মেয়ে। অবশেষে যদুমুচির বউ এসে মেয়ে দুটিকে নিয়ে গিয়েছিল। এই সোনার খুকিকে সেরকম বিলিয়ে দিতে হবে পরের হাতে। কত বিনিদ্র রজনী কাটিয়েছি ঘুমন্ত শিশুর মুখের দিকে চেয়ে এই ভাবনায়। এই বিপদে আমার প্রায়ই মনে হয়েছে মালতীর কথা। মালতী আমায় এই বিপদ থেকে উদ্ধার করবে, সে কোনো উপায় বার করবেই। যদি খুকিকে বুকে নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াই, সে চুপ করে থাকতে পারবে না। তার ওপর অভিমান করে চলে এসেছিলাম, দেখা পর্যন্ত করে আসেনি আসার সময়। আর তারপর এত দিন কোনো খোঁজ খবর নেইনি, একখানা চিঠি পর্যন্ত দেইনি। আমার বিপদের সময় সে আমার সব দোষ ক্ষমা করে নেবে। কিন্তু খুকি আমায় সব চিন্তা থেকে মুক্ত করে দিলে। তার যে হাসি কেউ দেখতে চাইতো না, একদিন শেষ রাত্রি থেকে সেই হাসি
চিরকালের জন্য মিলিয়ে গেল। অল্প দিনের জন্য এসেছিল, কিন্তু বড় কষ্ট পেয়ে গেল। কিছুই সে চায়নি, শুধু একটু মাতৃস্তন্য। কি লোলুপ হয়ে উঠেছিল তার জন্য। তার খুদে খুদে হাত দুটি দিয়ে ব্যগ্রভাবে আমার আঙুলটা আঁকড়ে ধরে কি অধীর আগ্রহে সেটা চুষত মাতৃস্তন্য ভেবে। আমারও কি কম কষ্ট গিয়েছে অবোধ শিশুকে এই প্রতারণা করতে? জগতে কত লোক, কত সঙ্গত অসঙ্গত খেয়াল পরিতৃপ্ত করবার সুযোগ ও সুবিধা পাচ্ছে, আর একটা ক্ষুদ্র অস্ফুটবাক শিশুর নিতান্ত ন্যায্য একটা স্বাদ অপূর্ণ রয়ে গেল কেন, তাই ভাবি। বৌদিদি ক্রমে সেরে উঠলেন। কিছুদিন পরে আমার হঠাৎ একদিন জ্বর হলো। ক্রমে জ্বর বেঁকে দাঁড়ালো। আমি অজ্ঞান অচৈতন্য হয়ে পড়লাম। দিনের পর দিন যায়, জ্বর ছাড়ে না। 21 দিন কেটে গেল। দিনের রাতের জ্ঞান হারিয়ে ফেলেছি যেন। কখন রাত কখন দিন বুঝতে পারি না সব সময়। মাঝে মাঝে চোখ মেলে দেখি বাইরের রোদ একটু একটু করে ঘরে এসেছে, তখন বুঝি ওইটা দিন। বিছানার ওপাশটা ক্রমশ হয়ে গেল বহু দূরের দেশ, আফ্রিকা কি জাপান। ওখানে পৌঁছানো আমার শরীর ও মনের শক্তির বাইরে। অধিকাংশ সময়ই ঘোর ঘোর ভাবে কাটে। সে অবস্থায় যেন কত দেশ যাই, কত দেশ বেড়াই। যখন যাই তখন যেন আর আমার অসুখ থাকে না, সম্পূর্ণ সুস্থ। আনন্দে মন ভরে ওঠে, রোগসজ্জা স্বপ্ন বলে মনে হয়। ছেলেবেলাকার সব জায়গাতে গেলাম যেন, আটঘরার বাড়িও বাদ গেল না। হঠাৎ ঘোর কেটে যায়, দেখি কুলদা ডাক্তার বুকে নল বসিয়ে পরীক্ষা করছে। একবার মনে হলো দুপুর ঝাঁ ঝাঁ করছে। আমি দ্বারবাসিনীতে যাচ্ছি খুকিকে কোলে নিয়ে। দুর্গাপুরের ডাঙা পার হয়ে গেলাম। আবার সেই কাদর নদী, সেই তালবন, রাঙামাটির পথ। মালতী বড় ঘরের দাওয়ায় বসে কি কাজ করছে। উদ্ভব দাস আমায় দেখে চিনলে, কাছে এসে বললে, ভাবু যে কি মনে করে এতদিন পরে? আপনার কোলে ওকে? মালতী কাজ ফেলে মুখ তুলে দেখতে গেল উদ্ভব দাস কার সঙ্গে কথাবার্তা কইছে। তারপর আমায় চিনতে পেরে অবাক ও আড়ষ্ট হয়ে সেখানেই বসে রইল। আমি এগিয়ে দাওয়ার ধারে গিয়ে বললাম, তুমি কি ভাববে জানি নে মালতী, কিন্তু আমি বড় বিপদে পড়ে এসেছি। এই ছোট খুকি আমার দাদার মেয়ে। এর মা সম্প্রতি মারা গিয়েছে। একে বাঁচিয়ে রাখবার কোনো ব্যবস্থা আমার মাথায় আসেনি। আর কেউ নেই আমার, একমাত্র তোমার কথাই মনে হলো, তাই একে নিয়ে তোমার কাছে এসেছি। একে নাও, এর সব ভার আজ থেকে তোমার উপর। তুমি ছাড়া আর কারো হাতে একে দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো না। মালতী তাড়াতাড়ি খুকিকে আমার কোল থেকে তুলে নিলে। তারপর আমার রুক্ষ চুল ও উদ্ভ্রান্ত চেহারার দিকে চেয়ে অবাক হয়ে রইল। পরক্ষণেই সে দাওয়া থেকে নেমে এসে বললে, আপনি আসুন, উঠে এসে বসুন। আখড়ায় আর যেন কেউ নেই। উদ্ভব দাসকে আর দেখলাম না, শুধু মালতী আর আমি। ও ঠিক সেই রকমই আছে, সেই হাসি, সেই মুখ, সেই ঘাড় বাঁকিয়ে কথা বলার ভঙ্গি। হেসে বললে, তারপর? আমি বললাম, তারপর আর কি, এই এলাম। এতদিন কোথায় ছিলেন? নানা দেশে। তারপর দাদা মারা গেল, আমার ওপর ওদের সংসারের ভার। উফ, কি নিষ্ঠুর আপনি। তারপর সে বললে, আপনি বসুন, খুকির সম্বন্ধে একটা ব্যবস্থা তো করতে হবে। একবার নীরদা দিদিকে ডাকি। আমি বললাম, আমি কিন্তু এখনই যাব মালতী। ছোট ছোট ছেলে মেয়েদের ফেলে রেখে এসেছি পরের বাড়িতে, আমাকে যেতেই হবে। মালতী আশ্চর্য হয়ে বলল, হাজি? আমি বললাম, আমার কাজ আমি শেষ করেছি, এখন তুমি যা করবে করো খুকিকে নিয়ে। আমি থেকে কি করব, আমি যাই। মালতী স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে বললে, আমায় নিয়ে যান তবে। আমি অবাক হয়ে বললাম, সে কি মালতী, তুমি যাবে আমার সঙ্গে? তোমার এই আখড়া?
মালতীর সঙ্গে যেদিন ছাড়াছাড়ি হয়েছিল, সেই দিন যেমন ও চোখ নামিয়ে কথা বলেছিল, ঠিক তেমনি ভঙ্গিতে চোখ মাটির দিকে রেখে স্পষ্ট ও দৃঢ় সুরে বললে, আপনি আমায় নিয়ে চলুন সঙ্গে, যেখানে আপনি যাবেন। এবার আপনাকে একলা যেতে দেব না। ৪১ দিনে জ্বর ছেড়ে গেল। সেরে উঠলে বৌদিদি একদিন বললেন, জ্বরের ঘোরে মালতী মালতী বলে ডাকলে কাকে? মালতী কে ঠাকুরপো? আমি বললাম, ও একটা মেয়ে, বাদ দাও ও কথা। রোজ বলতাম? কতদিন বলেছি? এই অসুখ বিসুখে মাসিমার দেয়া সেই ১০০ টাকা তো গেলই। বৌদির গায়ের সামান্য দু একখানা গহনা ছিল, তাও গেল। নতুন চাকরিটাও সঙ্গে সঙ্গে গেল। এখান থেকে ৩ ক্রোশ দূরে কমলাপুর বলে একটা গ্রাম আছে, নিতান্ত পাড়াগা এবং জঙ্গলে ভরা। সেখানকার দু একজন জানাশোনা ভদ্রলোকের পরামর্শে সেখানে একটা পাঠশালা খুললাম। বৌদিদিদের আপাতত কালীগঞ্জে রেখে আমি চলে গেলাম কমলাপুরে। একটা বাড়ির বাইরের ঘরে বাসা নিলাম। বাড়ির মালিক চাকুরির স্থানে থাকেন। বাড়িটাতে অনেক দিন কেউ ছিল না। বাড়ির পিছনে একটা আম কাঁঠালের বাগান। পাঠশালায় অনেক ছেলে মেয়েই জুটল, কতগুলি ছোট মেয়েও এলো। আর যা হয়, সংসার একরকম চলে যায়। সময় বড় মনের দাগ মুছে দেবার মন্ত্র জানে। আবার নতুন মন, নতুন উৎসাহ পেলাম। সঙ্গে সঙ্গে জীবনের একটা নতুন অধ্যায় কী রকমের শুরু হলো তাই এখানে বলবো। পাঠশালা খুলবার পরে প্রায় ২ বছর কেটে গিয়েছে। ভাদ্র মাস, বেশ শরতের রোদ ফুটেছে। বর্ষার মেঘ আকাশে আর দেখা যায় না। একদিন আমি পাঠশালায় গিয়েছি। একটা ছোট মেয়ে বলছে, মাস্টার মশাই, পেনও হিরণ দিদির হাত আছড়ে কামড়ে দিয়েছে, ওই দেখুন ওর হাতে রক্ত পড়ছে। যে মেয়েটির হাত আছড়ে দিয়েছে তার নাম হিরণময়ী। বয়স হবে বছর ১৪। পাঠশালার কাছেই ওদের বাড়ি। কিন্তু মেয়েটি আমার পাঠশালায় ভর্তি হয়েছে বেশি দিন নয়। ওর বাবার নাম কালীনাথ গাঙ্গুলি। তিনি কোথাকার আবাদের নায়েব, সেখানেই থাকেন। বাড়িতে খুবই কম আসেন। আমি লক্ষ্য করেছি এই মেয়েটি সকলের চেয়ে সজীব, বুদ্ধিমতী, অত্যন্ত চঞ্চলা। সকলের চেয়ে সে বয়সে বড়, সকলের চেয়ে সভ্য ও শৌখিন। কিন্তু তার একটা দোষ, কেমন একটু উদ্ধত স্বভাবের। একদিন কি একটা অঙ্ক ওকে দিয়েছিলাম, সবাইকেই দিলাম। ওর অঙ্কটা ভুল গেল। বললাম, তুমি অঙ্কটা ভুল করলে হিরণ? অঙ্কটা ভুল গিয়েছে শুনে বোধহয় ওর রাগ হলো। আর দেখেছি সব সময় অপর কারোর সামনে বকুনি খেলে ক্ষেপে ওঠে। খুব সম্ভব সেই জন্যই ওর রাগের সুরে বলল, কোথায় ভুল, কিসের ভুল বলে দিন না। বললাম, কাছে এসো, অত দূর থেকে কি দেখিয়ে দেয়া যায়? আমি দেখে আসছি যে কদিন ও এসেছে আমার কাছ থেকে দূরে বসে। ও উদ্ধতভাবে বললে, কেন, ওখান থেকেই বলুন না, আপনার কাছে যাব কেন? আমার মনে হলো বড় মেয়ে বলে আমার কাছে আসতে বোধহয় সংকোচ অনুভব করে। কিন্তু তার জন্য ওরকম উদ্ধত সুর কেন? বললাম, কাছে এসো, আগ দেখে নিতে দোষ আছে কিছু? ও বললে, সেসব কথার কি দরকার আছে, আপনি দিন অঙ্ক ওখান থেকেই বুঝিয়ে। রাগে ও বিরক্তিতে আমার মন ভরে উঠল। আচ্ছা মেয়ে তো, মাস্টারদের সঙ্গে কথাবার্তার এই কি ধরন! আর আমায় যখন এতই অবিশ্বাস, তখন আমার স্কুলে না এলেই তো হয়। সেদিন আমি ওর সঙ্গে আর কোনো কথাই বললাম না। পরদিনও তাই। স্কুলে এলো, নিজে বসে বসে কী লিখলো বই দেখে, একটা কথাও কইলাম না। ছুটির কিছু আগে আমায় বললে, আমার ইংরেজিটা একবার ধরুন না। আমি ওর পড়াটা নিয়ে তারপর শান্তভাবে বললাম, হিরণ, তোমার বাড়িতে বলো আমি তোমাকে পড়াতে পারবো না, অন্য ব্যবস্থা করতে বলো কাল থেকে। হিরণময়ের মুখে বিস্ময় ফুটে উঠল। কেন? আমি বললাম, না, তুমি বড় মেয়ে, এখানে তোমার সুবিধা হবে না। ও বলল, রাগ করেছেন নাকি? কি করেছি আমি? আমি বললাম, কাল তোমার ও কথাটা কি আমাকে বলা উচিত হয়েছে হিরণ? কি বলে তুমি বললে আপনার কাছে কেন যাব? ওখান থেকেই বলুন না। তুমি আমার কাছে তবে পড়তে এসেছো কেন? হিরণময়ী হেসে বলল, হেই,
তা কি এমনি বলেছি আমি? তা যখন আপনি বলেছেন দোষ হয়েছে, তখন দোষ নিশ্চয়ই হয়েছে। কেন তুমি বললে ওরকম? তোমার দুঃখিত হওয়া উচিত ও কথা বলার জন্যে, তা জানো? হিরণময়ী বলল, হ্যাঁ হয়েছি। হলো তো, এখন নিন। তারপর যখন ওর অঙ্ক দেখছি, তখন হঠাৎ আমার মুখের দিকে কেমন একটা বুঝতে না পারার দৃষ্টিতে চেয়ে বলল, উফ, আপনার এত রাগ! আগে তো কখনো রাগ দেখিনি এরকম। তখনও সে আমার মুখের দিকে সেই রকম দৃষ্টিতে চেয়ে কি যেন বুঝবার চেষ্টা করছে। ওর রকম সকম দেখে আমি হাসি চাপতে পারলাম না। সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে হিরণময়ীকে নতুন চোখে দেখলাম। দেখলাম হিরণময়ী অত্যন্ত লাবণ্যময়ী। ওর চোখ দুটি অত্যন্ত ডাগর, টানা টানা জোড়া ভুরু দুটি কালো সরু রেখার মতো, কপালের গড়ন ভারী সুন্দর, চাচা ছোট, অর্ধচন্দ্রাকৃতি, মাথায় এক রাশ ঘন চুল। ও তখনও আমার দিকে সেইভাবেই চেয়ে আছে। 1 মিনিটের ব্যাপারও নয়, সবটা মিলে। পরদিন থেকে একটা ব্যাপার লক্ষ্য করলাম, হিরণময়ী আমার কাছ থেকে তত দূরে আর বসে না, আর না ডাকলেও কাছে এসে দাঁড়ায়।